বিষ্ণু অন্য জাতির মেয়ের সাথে বিয়ে করলো। এই জন্যে গ্রাম থেকে দূর থাকার জন্যে ও শাস্তি পেয়েছিল। বিষ্ণু অপর্ণা ওর মেয়ে পল্লবীর সাথে নদীর পাশে থাকতো। রোজ সকালে বিষ্ণু কাজ করার জন্যে অন্য গ্রামে চলে যেত। বিষ্ণু কাজে যাবার সময় পল্লবীকেও স্কুলে ছেড়ে আসতো। অপর্ণা বাড়িতে একাই থাকতো। বাড়ির সব কাজ করেও অপর্ণার কাছে সময় থাকতো। এই জন্যে নদী থেকেও মাছ ধরে আনতো। রোজ মাছ ধরে ধরে অপর্ণা এই কাজেতে উস্তাদ হয়ে গিয়েছিল। নদীতে হাত ডুবিয়েই ও মাছ ধরে নিত। বাহ, দারুণ! আজকে তো আমি মাছ ভাজাই করব। যে কোনো মাছ ও নদী থেকে ধরতো। ওই মাছগুলো বাড়িতে নিয়ে গিয়ে পরিষ্কার করে ওইটা রান্না করত। গন্ধ তো খুব ভালো আসছে, লাগছে এইটা অনেক মজেছে। সন্ধেবেলায় বিষ্ণু আর পল্লবী যখন বাড়ি ফিরত তখন ভাতের সাথে সাথে মাছও দিত। খেয়ে দেখো আজকে কেমন বেনেছে। মা গো, এইটা খেয়ে কি বলবো, আপনি বানিয়েছেন তো ভালোই হবে। হ্যাঁ, এরমই কথা। হ্যাঁ গো মা, আমি যখন আপনার হাতে টিফিন নিয়ে যাই ওরা সব টিফিনগুলো খেয়ে নেয় আর বলে কত দারুণ হয়েছে। হ্যাঁ মা, আর বলে তোর মা অনেক ভালো মাছ রান্না করে। হ্যাঁ, ভালো কথা। হ্যাঁ হ্যাঁ, মাছ রান্না তো তুমি সত্যিই দারুণ করো। হ্যাঁ, এতে কোনো সন্দেহ নেই। মাছটা দেখে মনে পড়লো, আমি তো ভাবছি রোজ বেশি মাছ ধরে ওইটা হাটেতে বিক্রি করে দিই আর আমি কিছু টাকাও পেয়ে যাব। হ্যাঁ, বিক্রি তো করতেই পারো। তুমি তো মাছ ধরতেও জানো আবার। হ্যাঁ, এবার তো আমি কাল থেকেই কাজটা করি। পরের দিন অপর্ণা অনেকগুলো মাছ ধরে ফেললো। ওই মাছগুলো টকনিতে রেখে হাটে বিক্রি করতে চলে গেল। টাটকা টাটকা মাছ নিয়ে নাও, টাটকা টাটকা মাছ আজকেই ধরেছি, টাটকা মাছ। এইটা মিষ্টি পানির মাছ না গো বৌমা, এইটা তো নুনতা জলের মাছ আর এইটা নদী থেকে ধরেছি। না 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 না, এটা আমায় চাই না। অনেক লোকেরা অপর্ণার কাছে মাছ কিনতে এলো, কিন্তু অনেকই কম লোকেরা মাছ কিনলো। এইটা দেখে অপর্ণা চিন্তিত পড়লো। কোনো কথা নেই, আজকে তো প্রথম দিন, হতে পারে কিছুদিন পর মাছগুলো বিক্রি হয়ে যায়। অপর্ণা নিজেকে বুঝাতে লাগলো আর টকনিটা নিয়ে বাড়ির দিকে বেরিয়ে পড়লো। পরের দিন অপর্ণা আবার টাটকা মাছ ধরলো আর ওইগুলো বিক্রি করার জন্য হাটে আবার চলে গেল। মাছ নিয়ে নাও, টাটকা মাছ নিয়ে নাও, টাটকা মাছ। ওরমই ছিল পরের দিনের মতন, বিক্রি হচ্ছিল না। কয়েকদিন এরমই চলল। তখন অপর্ণা আবার চিন্তিত হয়ে গেল। মাছ থেকে ভরা টকনিটা আবার বাড়িতে নিয়ে চলে এলো। অপর্ণা দুঃখী হয়ে রান্না করতে লাগলো। বিষ্ণু যখন বাড়িতে এলো বুঝে গিয়েছিল ওর বউয়ের মন খারাপ আছে। কি হয়েছে অপর্ণা? ভেবেছিলাম কি, ভাবলাম মাছ বিক্রি করে টাকা কামিয়ে ফেলবো। আমার মাছগুলো তো কেউ কেনেই না। আরে, মাছের বদলে যদি তুমি মাছ ভাত বিক্রি করতে তাহলে সবাই কিনতো। আপনিও আমার ওপর হাসছেন? আরে না না, আমি তোমাকে নিয়ে ঠাট্টা করছি না, আমি সত্যি বলছি। তুমি খুব সুস্বাদু মাছ ভাত তৈরি করো, আবার মাছ তো তুমি নিজেই ধরো, তাই তুমি দামও তো কম রাখতে পারবে। একবার ভেবে দেখো না। বিষ্ণু এই কথাটা বলে বাড়ি থেকে চলে গেল। অপর্ণা এই কথাটা নিয়ে ভাবতে লাগলো, সবাই আমার মাছ ভাতের অনেক প্রশংসা করে, আমি একবার এই রান্নাটা করেই দেখি। আমায় তো মাছ বিক্রি করে টাকাই চাই, মাছ থেকে কামাবো, এই মাছ ভাত করে কোনো তো অন্য কথা নেই। অপর্ণা হাসতে লাগলো। ও আবার ভাবতে লাগলো, আমি এইভাবে বিক্রি করি। পরের দিন অপর্ণা আবার টাটকা মাছ ধরলো। তারপর ওই মাছগুলো রান্না করলো। যখন রান্না হয়ে গেল, অপর্ণা একটা ডাব্বায় মাছ রাখলো আর একটা ডাব্বায় ভাত রাখলো। ও একটা ব্যাগ নিয়ে বাইরে বেরিয়ে গেল। অপর্ণা হাটে চলে গেল। মাছ নিয়ে নাও, মাছ ভাত, মাছ ভাত, 25 টাকায় মাছ ভাত। মাছ ভাতের কথা শুনে কাস্টমার চলে এলো। টাটকা মাছ তো?
হ্যাঁ গো, আজকে সকালেই ধরলাম। ঠিক আছে ঠিক আছে, আমাকে 1 প্লেট দিয়ে দাও। অপর্ণা ওই লোকটাকে 1 প্লেট মাছ ভাত দিল। ওইখানেই দাঁড়িয়ে খেতে লাগলো। ওর মাছের সুন্দর গন্ধ ছড়াতে লাগলো। আরো কাস্টমার আসতে লাগলো। আমাকেও 1 প্লেট দিয়ে দাও তো। হ্যাঁ গো, নিন। যেমন যেমন কাস্টমার আসতে লাগলো, অপর্ণা সবাইকে মাছ ভাত দিতে লাগলো। আনন্দ হচ্ছিল। ওকে 1 প্লেটে 25 টাকা পাওয়া যাচ্ছিল। একটু পরেই ওর মাছগুলো সব শেষ হয়ে গেল। ও ডাব্বাগুলো নিয়ে বাড়ি ফিরে এলো। সন্ধ্যেবেলায় যখন বিষ্ণু বাড়ি ফিরে এলো, অপর্ণা বিষ্ণুকে মিষ্টি দিল। মিষ্টি? আরে এটা কোন খুশিতে? তুমি খাও তো, আমি বলছি। 3 জনা মিলে মিষ্টি খেতে লাগলো। অপর্ণা আজকের পুরো কথা বলে দিল। আমি বলেছিলাম না তোমার মাছ ভাত খুব বিক্রি হবে। কই এবার দাও, আমাকেও একটু মাছ ভাত দাও দেখি। হ্যাঁ হ্যাঁ, ও তো সব বিক্রি হয়ে গেছে। কি? ওই দিন থেকে অপর্ণা মাছ ভাতের ব্যবসায় করতে লাগলো। লোক মাছ ভাত খাবার জন্য দাঁড়িয়ে থাকতো এই অপর্ণা আসবে বলে। আরে ওই দেখো, মাছ ভাত অলি এসে গেছে। অপর্ণা হাটে আসতেই লোক জমা হয়ে যেত। নিজের টাকা থেকে বাড়ি বানিয়ে ফেললো। বিষ্ণু অপর্ণার সাহায্য করত মাছ ভাত বানাবার জন্যে। বিষ্ণু পুরনো কাজ করা ছেড়ে দিল। স্বামী বউ মিলে মাছ ভাত বিক্রি করত। হাটেতে ওদের দোকানও খুলে গিয়েছিল। মাছ ভাতের ব্যবসাটা চলে পড়ল। কিছুই দিন পর অপর্ণা মাছ ভাতের জন্য বিখ্যাত হয়ে গেল। ওর সব পরিবার মিলে এই কাজেতে সাহায্য করত। গ্রামের বাজারে সুধাংশুর পকোড়ার ঠেলাগাড়ি ছিল। যখনই ও ঠেলাগাড়ি খুলতো, গ্রাহক চলে আসতো। আমাকে 1 প্লেট পেঁয়াজের পকোড়া। আমাকে আলুর পকোড়া। সুধাংশু খুব খুশি ছিল, কারণ ওর ব্যবসা খুব ভালো চলছিল। সকাল থেকে সন্ধে পর্যন্ত ওর গাড়িতে সব সময় গ্রাহকের ভিড় থাকতো। আরে দাদা, 2 প্লেট পেঁয়াজ পকোড়া আর 1 প্লেট আলুর পকোড়া দিয়ে দাও। এই নাও দাদা। আরে দাদা, আমি তোমার থেকে রোজ পকোড়া কিনি, কখনো তো কিছু পকোড়া একটু বেশি দাও। দাদা, আমি পরিমাণে বেশি নিজের বাড়ির লোককেও দিই না। নেওয়ার হলে নাও, আর না হলে এগিয়ে যাও। ঠিক আছে, দিয়ে দাও। সুধাংশুর পরিবারে ওর স্ত্রী সুধা ছিল। এসে গেছো তুমি? আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। জানো, আমার বান্ধবীর বর ওকে নতুন হার কিনে দিয়েছে, আর একটা তুমি যে কখনো কিছু দাও না। তাই নাকি? আগের মাসেই তো তোমার জন্য নতুন শাড়ি নিয়ে এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ, মনে আছে, তাও সেল থেকে। সেল হোক না হোক, কিন্তু আমি এনে তো ছিলাম। তোমার মতো কিপটে বর আমি কোনোদিনও দেখিনি। প্রত্যেক মাসে নিজের জন্য নতুন নতুন জামা কেনো, আর একটা মাস তুমি আমার জন্য নতুন শাড়ি কিনে দিয়ে এতবার বলছো। কেন কিনবো না? টাকাটা তো আমি রোজগার করি। স্বার্থপর। সুধাংশুর স্বভাবে খুব স্বার্থপর ছিল। ও খালি নিজের ভালো ভাবতো। সুধাংশুর পকোড়ার দোকান ভালো চলছিল, ওর রোজগারও ভালো হচ্ছিল। হঠাৎ একদিন সুধাংশুর দোকানের সামনে একটা অন্য ঠেলাগাড়ি খুলল। গৌরবের আলুর পাফের ঠেলাগাড়ি। নতুন ঠেলাগাড়ি দেখে গ্রাহক ওখানে চলে গেল। আরে দাদা, এটা কি? এটা শহরের বিখ্যাত আলু পাপ। দিদি, আপনি একবার খাবেন তো বারবার চাইবেন। ঠিক আছে দাদা, দিয়ে দিন। এক্ষুনি নিন। গৌরব ওই মহিলাটাকে আলু পাফ দিল। মহিলাটা আলু পাফ খেয়ে খুশি হয়ে গেল। এটা তো খেতে খুব ভালো, এখন থেকে আমি রোজ এটাই খাবো। আর কে ওই কিপ্পন পকোড়া আলার থেকে পকোড়া কিনবে? সুধাংশুর অনেক গ্রাহক পকোড়ার বদলে আলু পাফ কিনতে লাগলো। আর এক এক করে সুধাংশুর ঠেলাগাড়িতে থাকা ভিড় এখন গৌরবের ঠেলাগাড়িতে আসতে লাগলো। এটা দেখে সুধাংশু চিন্তায় পড়ে গেল। এই আলুর পাপওয়ালা নতুন, কিছুদিনের মধ্যে লোক ওকে ভুলিয়ে আবার পাকোড়া খেতে থাকবে। সুধাংশু নিজেকে সান্ত্বনা দিচ্ছিল। দিন যেতে থাকলো, কিন্তু গৌরবের আলুর পাফ সত্যি খুব ভালো ছিল। এই জন্য গ্রাহকরা এখনো ঠেলাগাড়ির সামনে দেখা যেত।
এই আলু পাপওয়ালা তো আমার ব্যবসায় বন্ধ করে দিল। জানি না কোথা থেকে এসেছে। এ যদি না থাকতো তাহলে সবকিছু ভালোই যেত। সুধাংশু ভাবতে লাগলো ও কি করে গৌরবকে নিজের রাস্তা থেকে সরাবে। গৌরব খুব খুশি ছিল, এসেই ওর ব্যবসা খুব ভালো চলছিল। হে ভগবান, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি আমার সমস্যার সমাধান করে দিলে। গৌরব খুব ভালো আর দয়ালু স্বভাবের ছিল। যখনই ও ঠেলা গাড়িতে কোনো গরিব আসতো ও বিনামূল্যে ওকে আলু পাফ খাওয়াতো। গৌরব সব আচরণ সুধাংশুর ভালোভাবে লক্ষ্য করছিল। এ তো খুবই বোকা, একে তো খুব সহজে বোকা বানানো যাবে, কিন্তু প্রথমে আমাকে ওর সাথে বন্ধুত্ব করতে হবে। আর তারপর এই ভেবে সুধাংশু গৌরবের সাথে কথা বলা শুরু করলো। আরে দাদা, কি খবর? হ্যাঁ ভালো, আপনি বলুন। শুনলাম যে তোমার আলু পাপ খুবই সুস্বাদু, কখনো আমাকেও খাও। আরে এক্ষুনি নিন। গৌরব সুধাংশুকে আলু পাফ দিল। সুধাংশু সেটা খেলো। আরে বাহ, এটা তো খুবই সুস্বাদু, একদম নতুন জিনিস, কি মজা এসে গেল। আপনার ভালো লেগেছে? এটাই অনেক। এই আইটেম তো তোমার বড় দোকান খুলে বানানো উচিত। সেটা তো আমি চাই, কিন্তু দোকান খোলার জন্য টাকা তো নেই। আমিও দোকান খুলতে চলেছি। যদি তুমি কিছু না মনে করো তাহলে একসাথে দোকান খুলি, যাতে দুটো কাউন্টার থাকবে। তুমি আলু পাপ বিক্রি করবে আর আমি নিজের পাকোড়া, মানে পার্টনারশিপ। হ্যাঁ, সেই রকমই। আমি তো বড় বাজারে একটা দোকানও দেখে রেখেছি। বাহ, তাতে তো ভালোই হবে, বড় বাজারে ভালো বিক্রিও হবে। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। আমি কবে থেকে একজনকে খুঁজছি যে অর্ধেক টাকা দেবে আর আমার পার্টনার হয়ে যাবে। বড় বাজার দোকানের খরচা কত? সেই রকম না, মাত্র 6 লক্ষ। আমার কাছে 3 লক্ষ আছে আর 3 লক্ষের দরকার। ঠিক আছে, আমি দেব, আপনাকে কাল বলবো। ঠিক আছে দাদা। সুধাংশু গৌরবকে নিজের জালে ফাঁসালো। গৌরব বাড়ি গেল আর ওখানে এইসব ওর স্ত্রী লতাকে বলল। এই তো খুব ভালো খবর। আমার কাছে 1.5 লক্ষ আছে। বাড়ির 1.5 লক্ষ কোথায় পাবো? তুমি ওই নিয়ে চিন্তা করো না। আমার এই গয়না কবে কাজে আসবে? তুমি ওইগুলোকে বন্ধক দিয়ে দাও, আর তোমার কাছে যখন টাকা আসবে তখন ছাড়িয়ে নিও। ঠিক আছে, এটাই ঠিক হবে। গৌরব লতার সব গয়না বন্ধক দিয়ে দিল আর ব্যাংক থেকে নিজের জমানো টাকাও তুলে নিল। দাদা, টাকা জোগাড় হয়ে গেছে। আরে বাহ, তাহলে চলো কাল আমরা দুজনে মিলে একটা দোকান কিনবো। ঠিক আছে দাদা। গৌরব আর সুধাংশু মিলে মালিককে টাকা দিল আর তারপর মালিক সুধাংশুকে দোকানে চাবি দিয়ে দিল। সব শেষে আমাদের স্বপ্ন পূরণ হয়ে গেল। হ্যাঁ, এবার একটা কাজ করো, তুমি নিজের ঠেলা গাড়িতে যাও। আমি এখানে মেরামত আর দুটো কাউন্টার বসানোর কাজটা দেখে দিচ্ছি। এর মধ্যে তুমি কিছু টাকা তো রোজগার করতে পারবে। ঠিক আছে দাদা। গৌরব নিজের ঠেলা গাড়িতে পৌঁছালো আর আলু পাফ বিক্রি করতে লাগলো। কিছুদিন চলে যাওয়ার পর সুধাংশুর পাকোড়ার ঠেলা গাড়ি বন্ধ ছিল। 1 সপ্তাহ পর যখন গৌরব দোকান দেখতে গেল, তখন ও দেখলো যে সুধাংশু প্রথম থেকে ওখানে পকোড়া বিক্রি করছিল আর দোকানে শুধু একটাই কাউন্টার আছে। আরে দাদা, কাউন্টার তো খুব ভালো হয়েছে, কিন্তু আমার কাউন্টার কোথায়? কোন কাউন্টার? কোথাকার কাউন্টার? এটা তো আমার দোকান, এখানে শুধু একটাই কাউন্টার থাকবে। এটা তো পুরো বিশ্বাসঘাতকতা। এই দোকানের অর্ধেক টাকা তো আমি দিয়েছি। তাই তোমার কাছে কোনো প্রমাণ আছে? আর যদি থাকে তাহলে আমার বিরুদ্ধে রিপোর্ট করো। গৌরব বুঝতে পারছিল না যে ও কি করবে। ওর সব জমানো টাকা শেষ হয়ে গেছিল। গৌরব কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে চলে গেল। হে ভগবান, তুমি এটা কি করলে? আমি কি ভেবেছিলাম আর কি হলো? এর থেকে তো মরে যাওয়াই ভালো। গৌরবের কান্না শুনে বৃক্ষদেবী ওর সামনে এলো। গৌরব, তোমার চিন্তা করার কোনো দরকার নেই। তুমি খুব ভালো মানুষ। তুমি অনেক লোকের সাহায্য করেছো আর সেই ভালো গুণ আজ তোমার কাজে আসবে। সেটা কিভাবে? এই গাছের কুঠুরিতে হাত দাও, যেটাই তুমি পাবে সেটাই তোমার। ঠিক আছে।
গৌরব গাছের কুঠুরিতে হাত দিল তো ও হাতে সোনার মোহর পেল। গৌরব মুঠো ভর্তি মোহর বার করে নিল। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। এই সোনা দিয়ে আমার জীবন বদলে যাবে। মনে থাকে যাতে ভালো কাজ করা ভুলো না। আমি সব সময় লোকেদের ভালো করতে থাকবো। গৌরব তার গয়না ছাড়িয়ে নিল, নতুন বাড়ি কিনে নিল আর একটা দোকানও কিনে নিল। শেষেও যেটাই চেয়েছিল সবকিছুই ও পেল। অন্যদিকে সুধাংশুর খারাপ ব্যবহারের জন্য ওর ব্যবসা ডুবে গেল। ওকে দোকান বিক্রি করতে হলো আর ও আবার রাস্তায় চলে এলো। এই জন্য বলে, কর্ম ভালো তো সব ভালো, আর কর্ম খারাপ তো সব খারাপ। রামনগরে সোহান নামে একটা ছেলে থাকতো। ওর কাছে একটা বড় নৌকা ছিল। প্রতিদিন সকালে ওটাতে করে সোহান মাছ ধরতে যেত। সোহান ওই গ্রামে সবার থেকে ধনী জেলে ছিল। বাকি সব জেলেরা ওই কারণে সোহানকে হিংসে করত। সোহান রোজ সব থেকে বেশি মাছ ধরত আর বাজারে গিয়ে বিক্রি করত। আরে সোহান ভাই, তুমি এত বড় মাছ ধরে আনো, তোমার তো ভালোই উপার্জন হয় বলো। যা হয় সে সবই উপরওয়ালার কৃপা, ওনার জন্যই তো সব কিছু ভালোই চলছে। চলো, এর খুশিতে তোমার তরফ থেকে আজ আমাদের একটা ছোট পার্টি। এইভাবেই সোহানের মাছের ব্যবসা ভালোই চলছিল। সোহান মনির দিক থেকে খুবই ভালো মানুষ ছিল, আর সেই সুযোগে সব সময় ওর বন্ধুরা সোহানের কাছে টাকা ধার চাইতো। কিন্তু এই ব্যাপারটাই ওর স্ত্রী বিমলা খুবই রাগ করত। সমাজ সেবা করে আজ পর্যন্ত তুমি কি পেলে? আর এত সমাজ সেবার দরকারটাই বা কি? ভগবান তো সকলকেই হাত পা দিয়েছেন, নিজেরা পরিশ্রম করো আর নিজেরাই খা। তুমি তো ঠিকই বলছো বিমলা, কিন্তু আমার এখন কোনো জিনিসের প্রয়োজনই নেই। আর তাছাড়া বন্ধু বান্ধবের সাথে পার্টি করার মতো খারাপ কি? এই সবই দেখনদারি, বুঝলে? দরকার এই সময় কেউ সাহায্য করবে না তোমায়। একদিন সোহানের পুরনো বন্ধু রমেশ ওর সাথে দেখা করতে আসে। রমেশের নজর প্রথম থেকেই সোহানের পয়সার উপর ছিল। কি ব্যাপার ভাই, তুই তো রাজপ্রাসাদের মতো বাড়ি বানিয়েছিস দেখছি, কিন্তু কি আর বলবো, আমার ব্যবসা তো খুবই ক্ষতি হয়ে গেছে। খুব কষ্ট করে দুবেলা খাবার জোগাড় করছি রে ভাই। এ তো খুবই খারাপ খবর। তোর যদি কিছু দরকার লাগে তো আমাকে অবশ্যই বলবি। কিন্তু রমেশ ভাই, আপনার জুতো আর জামা কাপড় দেখে তো মনে হচ্ছে না যে আপনি খাবার খেতে পাচ্ছেন না। আপনার পেট তো জামা থেকে বেরিয়ে পড়ছে। ওসব তো আগের কথা, এখন নতুন কিছু কেনার মতো পয়সা আমাদের কাছে কোথায়? সোহান রমেশকে কাঁদতে দেখে ওকে কিছু টাকা ধার দেয়। রমেশ টাকা নিয়ে খুশি মনে সেখান থেকে চলে যায়। কিন্তু বিমলা সোহানের উপর খুব রেগে যায়। সোহান সব সময় ভাবতো বিমলা ওকে ভালো কাজ করতে দিচ্ছে না, কিন্তু ব্যাপারটা সেরকম নয়। আর তো খুব বড় বড় মাছ ধরা পড়েছে, ভালো উপার্জন হবে। যাই, এগুলো নিয়ে গিয়ে মার্কেটে বেচে নিয়ে আসি। সোহানের মাছ নিমেষের মধ্যে বিক্রি হয়ে যায়। এটা দেখে সোহান খুবই খুশি হয়। জিনিসপত্র নিয়ে ও তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। কি ব্যাপার, আজ তো তাড়াতাড়ি ফিরে এলে যে? বেশি মাছ ধরতে পারোনি নাকি? কি বলবো তোমায় গিন্নি, আজ খুব ভালো বিক্রি হয়েছে। সব মাছ নিমেষের মধ্যেই শেষ হয়ে গেছে। কিছুক্ষণ পরে সোহানের বাড়ির সামনে লোকের ভিড় জমতে থাকে। সবাই সোহান মুর্দাবাদ বলে চিৎকার করছিল। সোহান আর বিমলা বুঝতেই পারে না যে কি হয়েছে। এরা এরকম ভাবে চিৎকার করছে কেন গো? জানি না, চলো বাইরে গিয়ে একবার দেখে আসি। সোহান আর বিমলা বাইরে যায়। ওখানে লোকেরা খুব রেগেছিল। কি হয়েছে ভাইরা? আরে তোমরা সবাই এইভাবে চিৎকার করছো কেন? তোমার মাঝকে আমাদের পরিবারের লোকেরা অসুস্থ হয়ে পড়েছে, আর কিছু লোক তো হাসপাতালেও ভর্তি। এটা কি করে সম্ভব? প্রতিদিনের মতো আজও তো আমি নদী থেকে টাটকা মাছ তুলে এনেছি। ওই সব কিছু আমরা জানি না, তোমাকে সবার টাকা ফেরত দিতে হবে। আর শুধু তাই না, সবার চিকিৎসার খরচও তোমাকেই দিতে হবে, সেই থেকে ক্ষতিপূরণও। সোহান ভেবেই পাচ্ছিল না কিভাবে এসব কিছু হলো। সোহান কিন্তু খুবই সৎ মনের মানুষ, তাই ও সকলের টাকা ফেরত দিয়ে দেয়। আর ওদের পরিবারের অসুস্থ লোকদের দেখতে হাসপাতালেও যায়। আমাদের কাছে আর বেশি টাকা নেই, পুরো টাকাটাই মাছ খেয়ে অসুস্থ হয়ে পড়া লোকেদের দিতে হয়েছে।
এখন শুধুমাত্র বাড়ি আর আমার নৌকাটাই অবশিষ্ট আছে। নৌকাটা বেচে দিলে উপার্জন করব কি করে? এই বাড়িটা আমাদের বিক্রি করতে হবে। ঠিক আছে, আমি তো আমার জীবন তোমার সঙ্গে নৌকাটেও কাটাতে পারবো। সোহান বাড়িটা বিক্রি করে দেয়। সোহান আর বিমলা ওদের নৌকাতে থাকতে শুরু করে। সোহান প্রতিদিন মাছ ধরে বাজারে বিক্রি করতে নিয়ে যায়। মাছ নিয়ে যাও, মাছ, টাটকা টাটকা মাছ। পুরো দিন কেটে যায়, কিন্তু সোহানের একটা মাছও বিক্রি হয় না। ও পুরো হতাশ হয়ে যায়। আরে সোহান, এতক্ষণ পর্যন্ত একটাও মাছ বিক্রি হয়নি। কি আর বলবো, সকাল থেকে চেষ্টা করে যাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত একটাও মাছ বিক্রি হলো না। সবাই তোমার মাছকে ভয় পেয়ে গেছে, বুঝলে? সবার তো প্রাণের মায়া আছে, তাই না? কেউ কি নিজের বউ বাচ্চাকে অসুস্থ দেখতে চায় বলো? কিন্তু ওটাতে আমার কোনো ভুল ছিল না। আর তাছাড়া আমি তো সবার ক্ষতিপূরণও দিয়েছি। কিন্তু আমরা তোমাকে বিশ্বাস করব কিভাবে? একবার যে ঠকিয়েছে সে আর দ্বিতীয়বার কখনো ঠকতে চাইবে বলো? সোহান নিজের বন্ধুর মুখ থেকে এরকম কথা শুনে হতাশ হয়ে যায় আর ফিরে যায় বিমলার কাছে নিজের নৌকায়। কি হয়েছে, আজ আসতে এত দেরি হলো? মনে হয় ভালো রোজগার করেছো। সেরকম কিছু হয়নি, আজ পর্যন্ত মাছও বিক্রি হয়নি। কেউ আমার কাছ থেকে মাছও কিনতে চাইছে না। তুমি একবার তোমার বন্ধু রমেশের কাছে সাহায্য চাও না? তুমিও তো দরকারের সময়কে সাহায্য করেছিলে। এখন সবকিছু বদলে গেছে। যখন আমার কাছে পয়সা ছিল তখন সবাই আমার কাছে সাহায্য চাইতে আসতো, কিন্তু এখন সবাই আমার এই অবস্থায় মজা করছে। আমরা কাল থেকে আবার মাছ ধরে নদীর ওপাশের গ্রামে বেচতে যাব। সেখানে তো আমাদের কেউ চেনে না। ঠিক আছে, তুমি যখন বলছো তখন ওই গ্রামে গিয়ে দেখি কি হয়। পরের দিন যখন সোহান আর বিমলা মাছ ধরার জন্য নদীতে নৌকা নামায়, তখন বাকি সব জেলেরা এসে প্রতিবাদ জানায়। তুমি নদীতে নৌকা নামাতে পারবে না। এরকম কেন বলছো মদন ভাই? একবার তুমি আমাদের বিপদে ফেলেছিলে, এখন আমরা আর কখনো এটা করতে দেব না। ঠিক আছে, আমরা নৌকা নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। বিমলা আর সোহান নৌকা নিয়ে নদীতে চলে যায়। ঘন্টার পর ঘন্টা ওরা চলতে থাকে, কিন্তু আশেপাশে কোনো গ্রাম ওদের চোখে পড়ে না। তখনই বিমলা নদীতে সোনার মতো চকচক করছে এমন একটা মাছ দেখতে পায়। বিমলা তাড়াতাড়ি জাল ফেলে ওই সুন্দর মাছটাকে ধরে ফেলে। এটা তো কোনো জাদু মাছ বলে মনে হচ্ছে। এর রংটা দেখো, পুরো সোনার মতো চকচক করছে। যদি এই মাছটা বাজারে বিক্রি করি তবে ভালো দাম পাবো। এই মাছটাকে খুব যত্নে রাখতে হবে। আমরা এই মাছের ফার্মিং করব আর এর সোনার মতো ডিম বাজারে বিক্রি করব। তুমি ওই গল্পটা জানো না, সোনার ডিম পাড়া মুরগি কখনোই কাটতে নেই। ঠিক বলেছ তুমি। বিমলা আর সোহান এক গ্রামে আসে। সেখানে নিজেদের নৌকা বিক্রি করে জমি কিনে সেখানে একটা পুকুর বানায় আর সোনার মতো মাছটার ফার্মিং শুরু করে। কিছুদিনের মধ্যেই মাছটা সোনার মতো ডিম পাড়ে। আমরা এই সোনার মতো ডিম বিক্রি করে অনেক টাকা রোজগার করব। ধীরে ধীরে বিমলা আর সোহান ওই সোনার মতো ডিম বিক্রি করে আবার বড়লোক হয়ে যায় আর নিজেদের গ্রামে ফিরে আসে। সোহানের কাছে টাকা দেখে গ্রামবাসীরা আবার টাকা চাইতে আসে ওর কাছে। আরে বন্ধুদের কথাই কখনো রাগ করতে নেই, তুই তো আমার প্রিয় বন্ধু। মিথ্যে বন্ধুত্ব দেখানো বন্ধ করে দাও। আমাদের যখন দরকার ছিল তখন তুমি আমাদের অপমান করে মজা লুটছিলে। চলে যাও এখান থেকে। সোহান মানুষকে চিনতে শুরু করে আর বেঈমান বন্ধুদের থেকে দূরে থাকে। সোনার মাছের সাহায্যে ওদের জীবন খুব ভালোভাবে কাটছিল।